তারপর আসে কন্ডিশনের পালা। কি টাইপের কন্ডিশন? তোমাকে ডাইরেক্ট বলে যে আমরা হচ্ছে কফি খাই 9টা 10টার দিকে, ধরো আমার অফিস শেষ হবে, দেন অফিস আওয়ারের পর দেখা করি, দেন গল্প করব। কে আসলে কোন মানুষের হাতে গিয়ে পড়ে সেটা বলা যায় না। সিনেমার নায়িকাদেরকে কি মানে কি ধরনের মানে ফেস করতে হয়? সিনেমার নায়িকাদেরকে তো এক মুহূর্তে সুপারস্টার বানিয়ে দিবে। তো লাইক মেয়েরা আর্টিস্ট এরকম যায়? আর্টিস্টরা যায়, অফ কোর্স যায়, টাকা যার ওতে কিছুটা তো বটেই। তোমাকে যদি কি এখন অনেক টাকা দেয়, লাইক 5 কোটি টাকা, রুমে চলো, কি করবা? আমি দিচ্ছি, আমাকে তো আয়শা তো করতেছে না। টিচার মেয়েদেরকে হচ্ছে ইউজ করে। হ্যাঁ দোস্ত, কি করব, জাস্ট চলে যায়, কম্প্রোমাইজ করতে বাধ্য, কিছু করার নেই। ওকে, আপনি দেখেন 5ই আগস্টের পর কি ঠিক হয়েছে আমাকে একটু বলেন। 9 দফা পর্যন্ত আমি একদম ওকে ছিলাম, বাট যখন 1 দফা বলেছে তখন আমি যাইনি। নোংরা মানসিকতা যদি আমি বলি, সেই নোংরা মানসিকতাটা ছিল আওয়ামী লীগের। দেশে 15 বছর রাজত্ব করে গেছে, সে খাইছে, আগামী 15 বছরের যারা আসলে খেতে পারেনি তারা খাবে না। না না, পলিটিক্স মানেই তো খাওয়া। আওয়ামী লীগ এটা করেছে, পরবর্তীতে বিএনপি আসবে, করবে না, এটার কি গ্যারান্টি আছে? হ্যালো এভরিওয়ান, সো আমরা আমাদের নতুন আরেকটি এপিসোড নিয়ে চলে আসলাম এবং আমার সাথে আজকে আড্ডা দিতে এসেছে খুবই আউটস্পোকেন একটা মানুষ, মডেল, অ্যাক্ট্রেস, অ্যাঙ্কর, পাশাপাশি রিপোর্টার, এবং সে হচ্ছে বহু গুণে গুণান্বিত নামিরা আহমেদ। এবং অনেকদিন ধরে আমাদের দেখা হবে করে করে আজকে আসলে দেখা হয়েই গেল। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি এবং আজকে তোমাকে দেখতে খুব মানে গ্লো করতেছ। তুমি তো অনেক সুন্দর, আমি আর কি গ্লো করব? তুমি সামনাসামনি অনেক সুন্দর, যেটা তোমার স্ক্রিন থেকে তোমাকে সামনাসামনি দেখতে খুবই প্রেজেন্টেবল। এটা আমাকে অনেকেই বলে, বাট স্ক্রিনে কেন ভালো লাগে না আমি জানি না। স্ক্রিনেও ভালো লাগে, বাট আমার মনে হয় তুমি ওইভাবে ছবিগুলো সুন্দর করে পোস্ট করো না, এত সুন্দর তুমি। না, আমি গুছিয়ে পোস্ট করি না, এটা হতে পারে যে আমি না ঠিক আছে 2-3টা ছবি তুললাম, হয়তো অনেকগুলো ছবি আছে 2-3টা আপলোড দিয়ে দিলাম, ওটাতে সুন্দর পড়লো ছবি, না পড়লে নেই, এরকম একটা বিষয় এটা হতে পারে। এটা আমি বুঝতে পারছি। তোমার শুরুটা কিভাবে, মানে এখন কি করছো? এখন তো আমি উপস্থাপক, তার পাশাপাশি রিপোর্টিং করছি। আমি একটা বেশ প্রমিনেন্ট একটা প্রতিষ্ঠানে হচ্ছে রিপোর্টিং করছি, আচ্ছা, প্রেসে। তার পাশাপাশি উপস্থাপনা দিয়ে যেহেতু শুরু, সেটা তো নিজের জোন ভুলা যাবে না, উপস্থাপনাটা চলছে। অভিনয়ে রিসেন্টলি কাজ করা শুরু করেছি, জানি না কত দূর যাব, দর্শক কতটুকু অ্যাকসেপ্ট করবে, বাট ফার্স্ট যে নাটকটা করেছি আমি ব্লক, ওখানে বেশ ভালো সাড়া পেয়েছি। আমি বুঝতে পারিনি যে আসলে এত ভালো সাড়া পাবো, বাট হ্যাঁ পেয়েছি। আর রিপোর্টিংটা নতুন স্টার্ট করেছো? হ্যাঁ, রিপোর্টিং কেমন লাগছে? এক্সপেরিয়েন্স কেমন? হ্যাট্রিক একদম, মানে বাট এনজয় করতেছো, রাইট? আমি না যে কাজটাই করি না কেন, আমার একটা ব্যাপার থাকে যে ওখান থেকে আমার কিছু শিখে আসতে হবে। হ্যাঁ, আমি এনজয় ব্যাপারটার থেকে, যে মানে এনজয় কোন জিনিসটা, আমরা যখন কমফোর্ট জোনে থাকি তখনই আসলে আমরা এনজয় করি। হ্যাঁ, বাট আপনি যখন রোদে পুড়ছেন, বৃষ্টিতে ভিজছেন, আপনার অনিচ্ছা সত্ত্বেও সেটা আসলে এনজয় করার ব্যাপার না, আমি এটা মনে করি। তো এনজয় থেকে বেশি যে জিনিসটা আমার হয় যে যত গুণী মানুষের সাথে দেখা হবে তত বিষয় সম্পর্কে জানা যাবে, ওই জিনিসটা হচ্ছে। সো এটা আমি এনজয় করি। এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া, তারপরে একটা খরচ থাকে, সো অনেক মনে হয় না যে একদম হ্যাট্রিক স্ট্রাগল চলে আসে? হ্যাঁ, আমার কাছে এখন মনে হচ্ছে যে লাইফটা এখন শুরু। তো এই মুহূর্তে যদি আমি মানে প্রত্যেকটা স্ট্রাগলের একটা কিন্তু সময় থাকে, আমি আমার এই 23 বছর বয়সে যতটুকু এফোর্ট আমি দিতে পারবো, নিশ্চয়ই 33 বছরে আমি ততটুকু এফোর্ট দিতে পারবো না, সেটা সম্ভব না। তো যেহেতু যেটা সম্ভব সেই কাজগুলো নিয়ে এগোনো উচিত আমার মনে হয়। সো ওই জায়গা থেকে যদি স্ট্রাগল হচ্ছে, হোক না, আল্লাহ যদি সুস্থ সবল রাখে 33-এ গিয়ে একটু রেস্ট নিতে পারবো, ভবিষ্যৎ সিকিউর করছি। কিভাবে স্টার্ট হলো মডেলিং, মানে কি দিয়ে স্টার্ট করেছে? আমার স্টার্টটাই উপস্থাপনা দিয়ে। হ্যাঁ, উপস্থাপনা দিয়ে বলতে কখনো চিন্তা করিনি যে উপস্থাপনা করব। প্রথমে জনকণ্ঠ থেকে একটা ডাক আসে। হ্যাঁ, একটা প্রোগ্রাম চলে, মানে বিভিন্ন জায়গায় আমি সিভি দিয়ে রেখেছিলাম, আমার ডাক আসে 1 বছর পর।
1 বছর পর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা আমি 2019-20 এর ব্যাচ হচ্ছে এইচএসসি সো এইচএসসি যখন লাস্ট এক্সাম প্রি টেস্টটা টেস্ট চলছে এরকম একটা সময় আমি বিভিন্ন জায়গায় সিভি দেওয়ার পর তারপর তো কোভিড এর একটা সিচুয়েশন আসলো সবকিছু একটা থমকে যাওয়া অবস্থা হুট করে আমার ডাক আসলো সিভিটা রঞ্জু ভাইয়ের হাতে যখন পৌঁছলো রঞ্জু ভাই বললো যে আমাদের তখন ওয়ার্ল্ড কাপ চলছিল যে ওয়ার্ল্ড কাপ চলছে লাস্ট মনে হয় 2টা এপিসোড ছিল মানে 2 দিন পর পর খেলা লাইভ তো চলে আসো সো আমি খেলায় খুব বেশি ইন্টারেস্টেড না মানে খেলা প্রেমী না বুঝি খেলা বুঝি বাট বুঝি না তাই না আমি খেলা বুঝি বাট আমি মানে থাকে না ইন্টারেস্ট সহকারে দেখার যে একটা ব্যাপার 3-4 ঘন্টা লাগিয়ে খেলা দেখছি এরকম না তো সেই জায়গা থেকে লাইভে বসিয়ে দিল ফার্স্ট টাইম আমি তো বুঝতেই পারিনি বাট লাইফটা শেষ করেছি ভালোভাবে দুটো শেষ করলো তারপর 21 টেলিভিশনের সুযোগ আসলো সেখানে কাজ করলাম তো চলছে তখন থেকে চলছে আচ্ছা বাধা বিপত্তি কাস্টমার তুমি লাইক আমাকে বলতেছিলা আমাদের আসলে অনেকদিন যাবত কথা হচ্ছিল কথা সো বাধা বিপত্তি কেমন ছিল মানে ফ্যামিলি থেকে না হচ্ছে ইন্ডাস্ট্রিতেই বাধা বিপত্তি ফ্যামিলি থেকে তো আমার মনে হয় না অতটা সিরিয়াস কোনো বাধা বিপত্তি আসার কথা এসেছে ফ্যামিলি থেকে তবে ফ্যামিলি থেকে আসার আমার কাছে যেটা মনে হয় যে একটা পরিবারের মা যখন শক্ত থাকে তখন আসলে কেউ বাচ্চা পর্যন্ত আসতে পারে না সো আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে আমার মা খুব স্ট্রেট ফরওয়ার্ড যে আমি জানি আমার বাচ্চা কি করছে অন্যকে জবাবদিহি করতে হবে না তো ওই ছাড়টা আমি পেয়েছি অনেকে অনেক কথা বলে বাট এটা আম্মুর উপর দিয়ে চলে যায় আর আমার ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে যেটা হয়েছে যে কন্টিনিউয়াসলি যে জিনিসটা হয় আমার সাথেও হয়েছে আমি বলবো না যে আমি কি ধরনের সেটা যে একটা কাজের জন্য হয়তো আমাকে অ্যাপয়েন্ট করা হলো কাজও করব আচ্ছা ঠিক আছে আসো স্ক্রিপ্টটা বলি ফাইন একটা জায়গায় বসলাম স্ক্রিপ্ট বললো তারপর আসে কন্ডিশনের পালা নাও হোয়াট শুড ইউ ডু কি টাইপের কন্ডিশন নাও হোয়াট শুড ইউ ডু ফর মি ব্যাপারটা এরকম যে তুমি যদি আমার জন্য এটা করো তাহলে এই কাজটা তুমি করবা মানে কি ধরনের কন্ডিশন শুইতে হবে সোজা বাংলা ভাষা এটা আবার বলতে হয় নাটক হোস্টিং এভরিথিং সব জায়গায় আছে মানে লাইক এভাবে ডাইরেক্ট বলে যে আমরা হচ্ছে কফি খাই এই 9টা-10টার দিকে ধরো আমার অফিস শেষ হবে দেন অফিস আওয়ারের পর দেখা করি দেন গল্প করব প্রথম তোমার সাথে এটা মানে প্রথম এটা ধাক্কা আমি না শুরুতে ফেস করিনি মজার ব্যাপার হচ্ছে এটা মানুষ থাকে না শুরুতে ফেস করিনি যেটা হয়েছে যে শুরুতে আমি প্রচুর বাদ পড়েছি বিকজ আমি আমার মাকে সঙ্গে নিয়ে অডিশন দিতে যেতাম এই কারণটা আমি অনেক পরে বুঝতে পেরেছি যে কিছু মা থাকলে কিছু হবে না মা থাকলে কিছু হবে না যাই হোক লাকিলি 21 টেলিভিশন আমাকে সেই সুযোগ দিয়েছে যে আমি কাজ করার সুযোগ পেয়েছি 21 টেলিভিশন 21 টেলিভিশন সেই সুযোগটা দিয়েছে আজকে থেকে নিয়ে 3 বছর আগে ব্যাড এক্সপেরিয়েন্স নাই কোনো 21 টেলিভিশন না আমার আজ পর্যন্ত আমি জানি না কার কেমন এক্সপেরিয়েন্স কে আসলে কোন মানুষের হাতে গিয়ে পড়ে সেটা বলা যায় না সো লাকিলি সেই এক্সপেরিয়েন্স আমার হয়নি কিন্তু অন্যান্য জায়গায় অনেক হয়েছে টিভিসি থেকে এমনও হয়েছে যে আমি টিভিসিতে জানি যে আমার আগামীকাল সকাল 8টায় শুটিং তার আগের দিন আমাকে ফোন দেয়া হয়েছে যে তুমি যদি একটু আসো রাত বাজে 11টা তাহলে আমরা একটু গল্প করতাম তো আমি রাত 11টা এখন এই সময় আমি কি গল্প করব আমি যে কার সাথে কি গল্প করব বলেন টিভিসির কারণে টিভিসিতে খুব ফেমাস ডিরেক্টর প্রমিনেন্ট সবচেয়ে বড় বিষয় কি আপনার প্রমিনেন্ট থাক আর নন প্রমিনেন্ট থাক কিছু মানুষ থাকেই এই টাইপের এদের কথা হচ্ছে যে তুমি দিলে আমি তোমারে দিব না দিলে যাও তো তখন কি মানে ফার্স্ট আমি বলেছি যে ভাইয়া এটা তো আমার পক্ষে পসিবল না কিন্তু এর জন্য যে আমাকে বাদ দিয়ে দিবে এটা আসলে আমি বুঝতে পারিনি পরের দিন আমি যখন সকালে ফোন দিলাম যে ভাইয়া আমার তো গাড়ি আসার কথা ছিল সো গাড়ি না আসলে কি আমি চলে আসবো কিনা না আমাকে জানায়নি তো বললো যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বললো আপু আপনি তো নেই অন্য একজন নিউ কামার ফ্রেশার যিনি তাকে নিচ্ছে আমি বললাম ওকে ডিরেক্টরের নাম বলবা না তো রাইট না ডিরেক্টরের নাম বলবো না কেন এখন আসে মেইন পয়েন্টে এই যে ডিরেক্টরের নাম আমি একজনেরটা তো বললে হবে না অনেকে অনেক ঘটনা ঘটায় এবং আমি অনেকের কাছ থেকে এগুলোর সম্মুখীন হয়েছে এখন হাতে ধরে তো সবারকে বলা আমার পক্ষে পসিবল না আমি যেটা করতে পারি আমি আমার জায়গায় স্ট্রেট থাকতে পারি আমি আমার এথিক্স মেনটেন করে চলতে পারি অন্য কাউকে বলে আমি কি করব এটা তো মানসিকতার ব্যাপার এই মানুষ একটাবার এটাও চিন্তা করে না আজকে যে এই মেয়েটার সাথে আমি এরকম করছি কালকে হয়তো অন্য কোনো জোনে আমার মেয়ের সাথে এটা হতে পারে আমার বউয়ের সাথেও হতে পারে আমার বোনের সাথে হতে পারে এগুলো নিয়ে তারা বদারই না
এগুলো নিয়ে আসলে চিন্তা করা উচিত, বাট এগুলো নিয়ে তারা চিন্তা করে না। মনে করে যে আচ্ছা ব্যাকলেস ব্লাউজ পরছে, ওকে একটু টোকা দিয়ে দেখি কি হয়। আমরা ব্যাকলেস ব্লাউজ পরি এর জন্য না যে আমরা মানুষের সাথে শুইতে চাই, ব্যাপারটা তো এরকম না। বা আমরা স্লিভলেস পরছি এর জন্যও না যে আমি মানুষের সাথে শুইতে চাই, ভাই ব্যাপারটা তো এরকম না। আমি কমফোর্টেবল ওই ড্রেস পরে আমি পরছি, বাট ইট ডাজন্ট মিন যে আমি তোমার সাথে আইসা ঘুমায় থাকবো, তোমার আর অন্য কোন মুহূর্তের খোরাক আমি হব, এরকম তো না। সো মানে লাইক এরকম বাজে অফার কতদিন মানে হলো, মানে 5-6 এক সপ্তাহ আগেও পেয়েছি। এক সপ্তাহ কি করো তখন? এক্সপোজ কেন করো না ফেসবুকে? এক্সপোজ কেন করি না, এক্সপোজ করে আসলে লাভ নেই তো। হ্যাঁ, এক্সপোজ করলে যেটা হবে যে তার এটা আসলে যার বলার, আমার তো এগুলো নিয়ে কথা বলতেও রুচিতে বাধে। অনেস্টলি আমার কাছে মনে হয় এদেরকে নিয়ে কথা বলাটাও তো একটা মানে বিবেকহীন, মানে নিজেকে বিবেকহীন বলে আমি পরিচয় দিব। পোস্টিং এ কখন এরকম হয় না? অনেক রকম বড় বড় প্রোগ্রামেও তো হচ্ছে নিজেকে দেখা। না, আমার কর্পোরেট ইভেন্ট সবচেয়ে বেশি করা হয়েছে, আমি যেহেতু লয়ের স্টুডেন্ট, ল রিলেটেড। হ্যাঁ, সো সেই জায়গা থেকে আমার ল নিয়ে কিছু করার প্ল্যান নাই? হ্যাঁ, অফ কোর্স প্ল্যান আছে, মাত্র শেষ করলাম, এখনো রেজাল্ট আউট হয়নি। তো সেই জায়গা থেকে প্ল্যান আছে, অনেক কিছু জানি না কতটুকু এক্সিকিউট করতে পারবো। তো আমার শুরুটা হয়েছিল সেখান থেকে, বিভিন্ন ধরনের লয়ের প্রোগ্রাম করার সুযোগ হয়েছে। তো সেই জায়গা থেকে না কেউ টাচ ওই জোনে আর দিতে পারেনি, মানে কর্পোরেট সেক্টরে কেউ আমাকে টাচ দিতে পারে না। যখন সিভিটা দেখে বা বলে না যে আপনার সিভিটা একটু দেন, তো ওই জায়গা থেকে একটু সেফ হয়ে যায়। কিন্তু ইন্ডাস্ট্রিতে তো আসলে ইটস অ্যান ওপেন সিক্রেট। হ্যাঁ, আপনাকে এক কথায় আপনি কিছু দিলেই আপনাকে দিব, এটা প্রচলিত কথা, সেটা হয়। তারপরে লাইক প্রথম দিকে যখন অফার পেলা, তারপরে সামনে মানে যখন ধাক্কাটা খেলা যে টিভিসি থেকে বাদ পড়লো, এরপরে কি হলো? তারপর যেটা হলো যে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা বলি। টিভিসি থেকে এটা হলো, তার 2-1 মাস পর আমি আরেকটা টিভিসিতে কাজ করার সুযোগ হয় আমার। সেই টিভিসিতে আমি কাজও করি। দেন সেই ডিরেক্টর আমাকে একদিন কলও দেয়। কল দেওয়ার পর যখন আমি তাকে বললাম যে না ভাই, আমি আসলে এই বিষয়গুলোর মানে আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, পরবর্তীতে দেখি সেই শুটিং করে আসা টিভিসি থেকে আমাকে বাদ দিয়ে দিছে। এটা কত সাল থেকে শুরু হলো এই ব্যাপারটা? এটা আমি তো 21 থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছি, 21 নভেম্বরের 21 তারিখ থেকে। হ্যাঁ, তারপর জুলাইয়ের দিক থেকে, মানে 2022 জুলাইয়ের দিক থেকে এই ব্যাপারগুলো আমি কন্টিনিউয়াসলি ফেস করেছি, সব সময়। এবং এটা চলে। নতুন মেয়ে পেলে তো আমি তো অবাক হই, আমি তো লাকি, আমি বলবো যে আমি নতুন থাকা অবস্থায় যেহেতু আমার মায়ের সাথে আমার মুভমেন্টটা ছিল, তো সেই সুযোগটা পেত না। এখন যে সুযোগগুলো পায়, কখনো অ্যাটাকও মানে অ্যাবিউজের মানে কাজে গেছো বাট তোমাকে আটকায় দিয়ে লাইক ফিজিক্যাল হ্যারাসমেন্ট? না, ওইটা কোনো সুযোগ নেই, বিকজ আমি আমার জায়গা থেকে অনেক সতর্ক। দেখা যাবে থাপ্পড় লাগাই দিব একটা কইসা, তোর বাপের গায়ে জোর, তুই আমার গায়ে এসে হাত দিবি। নাটক থেকে বা মুভি থেকে তো অফার, তখন কি এরকম খারাপ অফার দেয়? নাটক থেকে এখন নাটকে আমি অফার পাইনি। হ্যাঁ, নাটকে পাইনি, সিনেমার ক্ষেত্রে পেয়েছি, হচ্ছেও এই জিনিসগুলো, আমি নিজেও দেখি। আর নাটকে হয় না ব্যাপারটা এরকম না। কি ধরনের হচ্ছে, মানে হওয়াটা কি ধরনের হচ্ছে? তোমাকে আমি নায়িকা বানাই দিব। হ্যাঁ, তুমি শুধু আমার সংস্পর্শে থাকবা, মানে লাইক রুমে যাও। হ্যাঁ, সংস্পর্শে থাকা আর কি থাকে ভাই? তুমি তো আমার জামাই লাগো না যে তোমার আমি জড়ায় ধরে থাকবো, তাই না? তুমি আমার জামাই না। মানে আমাদের প্রত্যেকটা সম্পর্কের তো একটা বাউন্ডারি আছে, হ্যাঁ, তোমার আমার সম্পর্কের একটা বাউন্ডারি আছে, তোমার ফ্রেন্ডের সাথে তোমার একটা বাউন্ডারি আছে। তুমি জানো, তুমি একটা ছেলে ফ্রেন্ডের সাথে যদি রাত 12টা পর্যন্ত ঘুরো, সো তোমরা ওই বাউন্ডারিটা মেইনটেইন করবা, সে করুক না করুক, তুমি তোমার পক্ষ থেকে করবা, তাই না? তো এই বাউন্ডারিটা তো আসলে মেইনটেইন কম বেশি মানুষ করে না। সিনেমার নায়িকাদেরকে কি মানে কি ধরনের মানে ফেস করতে হয়? সিনেমার নায়িকাদেরকে তো এক মুহূর্তে সুপারস্টার বানিয়ে দিবে। মানে কি করতে হবে? সিনেমা চলুক না চলুক সেটা ম্যাটার না। হ্যাঁ, তুমি আসো এইটাই করতে হয়। হ্যাঁ, এটাই করতে হয়। এটা কি শুধু ইন্ডাস্ট্রিতে? এটা তোমাদের মানে লাইক ল সেক্টরে বা সব সেক্টরে আছে। হ্যাঁ, সব সেক্টরে আছে। এবং আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে যে প্রবলেমটা হয় না, এখানে থার্ড পার্টিদের
অ্যাটেন্ডেন্স খুব বেশি। মানে থার্ড পার্টি মিন্স কর্পোরেট লেভেলের অনেকে এসে যোগ দেয়। ধরেন বলবে যে ওই মেয়েটারে না আমি দেখছি হয়তো কোনো একটা ইভেন্টে, ওকে আমার খুব ভালো লাগছে, ওকে নিয়ে সিনেমা বানান, আমি টাকা লাগাবো। তো ডিরেক্টর কি করে, হ্যাঁ আমি তো তোমাকে নায়িকা বানিয়ে দিব, হ্যাঁ তো তুমি হচ্ছে আগে আমার সাথে থাকবা, তারপর তোমাকে ওকে দিয়ে পাঠাবে, যেহেতু প্রযোজক, ওকে তো তোমার খুশি করতেই হবে, তাই না? তাহলে তো সিনেমাতে তুমি আসতে পারবা। তো ওই মেয়েটা যখন এইটা মানে এই জিনিসটা যখন মেয়ে দেখে যে না ঠিক আছে, ওর সাথে যেহেতু থাকছি, আরেকটার সাথে থাকতে সমস্যা কোথায়, তার তো কোনো অপশন নাই আর। আপনি যখন নিজের মতো করে তাকে ইউজ করলেন, আপনি হচ্ছে তাকে আকাশের চাঁদ তারা সব, এই যে এখনকার যে নায়িকাগুলো আছে সব কি তাহলে হচ্ছে কম্প্রোমাইজ করে না? সব কম্প্রোমাইজ করে না, এটা আমি বলবো না, বাট হ্যাঁ কিছু কিছু, হ্যাঁ মানে 80% করতে হয়। সো 80% যখন করতেই হচ্ছে, তো 20% কে তো আপনি আর বাদ দিতে পারছেন না। তারাও হয়তো নিষেধ দেওয়ার পর দেখা যাচ্ছে অনেক কিছু থেকে বাদ পড়ে যাচ্ছে, অনেক কিছু ফেস করতেছে। তো এটা মানে কি আর বলবো, এটা কিছু বলার নেই। আর থার্ড পার্টির অ্যাটেন্ডেন্সটা কেন বললাম, কিছু কিছু কর্পোরেট সেক্টরে এমন মাফিয়া আছে, এরা মনে করে কি আর্টিস্টদের সাথে ঘুমাইতে পারলে লাইফটা খুব আর্টিস্টিক হয়। লাইফ আর্টিস্টিক, হ্যাঁ লাইফ আর্টিস্টিক হয়, এদের ধারণা এটাই। না হলে আপনার তো মেয়ের অভাব নাই, পৃথিবীতে তো এমন অনেক মেয়ে আছে যারা আসলেই স্বেচ্ছায় দিয়ে দিতে চায়। তো আপনার আর্টিস্টদের সাথেই কেন ঘুমাতে হবে, আমাকে একটু বলবেন? বা আর্টিস্টদেরকেই আপনার কেন আইডেন্টিফাই করে বলতে হবে যে ওই মেয়েটাকে দিয়েন তো, বা ওই মেয়েটাকে নিয়েন তো, ওই মেয়েটাকে তো ভালো লাগছে? তো লাইক মেয়েরা আর্টিস্ট এরকম যায়, আর্টিস্টরা যায়, অফকোর্স যায়, যার অটে কিছুটা তো বটেই, তাই না? এখন আপনি না থাকলে কি হয়েছে, ফেস তো করেছি, আমার মতো হয়তো 5 জন না করেছে, আপনার মতো 5 জন না করেছে, আর বাকি 90 জন। সো আমরা তো এক্সেপশনাল হয়েও কিছু করতে পারলাম না। বাট অনেক সময় বলে না যে মেয়েরাই বেশি অ্যাবিউজ হয়, বাট আমাদের সোসাইটিতে ছেলেরাও কিন্তু অ্যাবিউজ হয়। অফকোর্স ছেলেরা অ্যাবিউজ হয়, এবং আমি কখনোই এটা বলবো না যে একসাথে ছেলেরাই ঢালাও ভাবে খারাপ। হ্যাঁ আমি দিচ্ছি, আমাকে তো আয়শা তো করতেছে না, না আমি দিচ্ছি, আমাকে সে বলছে, আমি কনভিন্স হইছি। সো এখানে আমি ছেলেদেরকে কেন খারাপ বলবো? লাইক এই যে জুনিয়র সাকিবের যে স্টোরিটা দেখছিলাম, মনে হয় যে লাইক লিঙ্গ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইক ওরা তো কোনো ক্যাটাগরিতে পড়ে না আপু, আর্টিস্টদের ক্যাটাগরিতে তো তারা পড়ে না। আমি অনেস্টলি তাদের নিয়ে কথা বলতে চাই না, উইথ ডিউ রেসপেক্ট এভরিওয়ান, বাট আমি তাদের নিয়ে কথা বলতে চাই না। কথা আপনি তাকে নিয়ে, ফলোয়ার দিয়ে কি করবেন? ফলোয়ার তো মানে সোসাইটিতে এরকম না, ফলোয়ার দিয়ে চলতেছে। ফলোয়ার দিয়ে যদি জাজ করতে হয় তাহলে তো মানে অনেক কিছু দিয়ে জাজ করা যায়। ফলোয়ার দিয়ে জাজ করতে হচ্ছে বলে তো আমরা এই ব্যাপারটাকে এত বেশি কি বলবো ট্যাগ লাইন হিসেবে ইউজ করতেছি। এটা তো ট্যাগ লাইন হিসেবে ইউজ করার না। আজকে যদি আপনার বাচ্চার চোখে এই ব্যাপারটা পড়ে, সে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে মাম এরকম কিছু একটা, আপনি নিজে লজ্জায় পড়ে যাবেন। হ্যাঁ আমি যদিও বিয়ে শাদী করিনি, বাচ্চা কাচ্চা নেই, বাট আমার ভাতিজি রিসেন্ট কিছুদিন আগে হচ্ছে আমার ভাতিজাকে নিয়ে বসেছিলাম, তো বলছে এটা কি, এই ভিডিও দেখে স্ক্রল করতে করতে তার চোখে পড়েছে, তো সে বলতেছে এটা কি, খুবই মানে হ্যাঁ খুবই ডিস্টার্বিং একটা ভিডিও, এটা কি। এখন বিষয় হচ্ছে ওকে তো হাতে নিয়ে বসে আছে, হ্যাঁ মানে এটা কি, এটা তো অফকোর্স আমি তাকে হচ্ছে ওই মুহূর্তে মানে ডিফাইন করতে পারবো না। এটা তো কোনো কথা হলো না। সোশ্যাল মিডিয়াতে তো এখন কম বেশি সবাই আছে। আপনি ছোট বাচ্চাকে ওর হাতে ফোন দিবেন, ও নিজেই স্ক্রল করে বের করে নিতে পারবে যে ও কোন কার্টুনটা দেখবে, সে সিলেক্ট করতে পারে, আপনার হেল্পেরও প্রয়োজন নেই তার। তো এই জিনিসগুলো তাদের চোখে পড়ছে না, কিন্তু আমাদের চিন্তা ভাবনা এতটা ন্যারো মাইন্ডেড হয়ে গেছে যে খালি আমরা ফলোয়ারের পিছনে ছুটি। আমাদের কোয়ালিটিটা এখন এরকমই হয়ে গেছে। মানে ধরো আমার শোতে আমি একটা মেয়েকে নক দিছি, তুমি দেখছো নাকি আমি জানি না, ওর হাজবেন্ডকে দেখানো, হাজবেন্ড বলে সেকেন্ড বিয়ে করছে, নাম হচ্ছে পুতুল পরি। আচ্ছা গুড, অ্যাপ্রিশিয়েট করার ব্যাপার। নাম হচ্ছে পুতুল পরি। সে হলো ভিডিও বানায়, কন্টেন্ট হচ্ছে হলো ওর হাজবেন্ড আরেক মেয়েকে বিয়ে করছে, সতীনের ঘর করতেছে, মাশাআল্লাহ, এন্ড মানুষ এটা দেখতেছে। তো আমি ওকে নক দিছি আমাদের শো এর জন্য, এন্ড ও আমার কাছে এতগুলো টাকা চার্জ করছে বিকজ অফ ওর ফলোয়ার, ফ্যান ফলোয়ার অনেক বেশি। এইটাই তো। এবং আমরা যারা ধরেন উপস্থাপনা করছি বা আমাদের প্রযোজক যারা, তারা একটা সময় বাধ্য হয়ে যায়
কারণ শো চালাইতে হবে তো, শো চালাইতে হবে তো, কিছু করার নেই। অনেক সময় মনে হয় যে কার সাথে বসছি ভাই, না কথা বলার কার্টিসি আছে, না বসার কার্টিসি আছে, মন চাচ্ছে বলছে, প্রশ্ন করছি একটা উত্তর দিচ্ছে আরেকটা, বাট টলারেট করতে হয়, কিছু করার নেই আমাদের। আমি আপনি বসবো সেটে, ওটা খাবে না না অনেস্টলি, বিকজ ওই যে আমরা তো একটা জিনিস কি, আপনি যখন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবেন সেটার নিচে আপনি নামতে পারবেন না, হয়তো আপনি স্টপ হয়ে যাবেন, না হলে হচ্ছে আপনি আপ চিন্তা করবেন, বাট নিচে নামতে পারবেন না। সো আমরা তো নিচে নামতে পারছি না। আমাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করে কি, বিকজ অফ আমরা একটু অফ শোল্ডার জামা কাপড় পরি, বা হচ্ছে আমাদের কাজটাই ওইরকম পড়ে যায়। এখন আপনাকে যদি একটা ব্র্যান্ড নক দেয়, আপনাকে বললো যে আপনি শর্ট ড্রেস ক্যারি করবেন, সো আপনি সেটা করবেন, এটা আপনার প্রফেশন, এটা আমার প্রফেশন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই জায়গা থেকে ওদেরকে যদি নক দেয়া হয়, ওরা তো ওইটার পাশাপাশি যত ধরনের প্রমোশন, নিজেদের প্রমোশন করা দরকার ওরা করবে। আপনি কিন্তু আপনার বডির প্রমোশন করছেন না, আপনি আপনার ড্রেসটাকে সবার সামনে রিপ্রেজেন্ট করছেন, আপনি ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করছেন। ওরা ওদের নিজেদেরকে পুরোপুরি রিপ্রেজেন্ট করে দিবে বডি সহকারে, এবং দর্শক এটা মেনে নিচ্ছে। যেমন বডি শেমিং এর ব্যাপারটা যদি আসে, সম্প্রতি কারিনা কাউসারকে তো চিনো, হ্যাঁ, এন্ড থটস অফ শামস, দুজনের মধ্যে ঝামেলা চলছে সামহাউ। এই রোস্টিং যে শো গুলা হয়, তোমার কাছে মনে হয় না যে রোস্টিং শো গুলা বন্ধ করে দেওয়া উচিত? অফ কোর্স বন্ধ করে দেওয়া উচিত। দুই একটা গ্রুপ দাঁড়ানো থাকে, সবাই সবাইকে রোস্ট করতেছে। এটা মানে আমি এই বিষয়গুলো না খুবই বিরক্ত বোধ করি। একটা মানুষ কখনো পরিপূর্ণ হয় না, এবং আমি না ওই যে একটা নারীবাদী ঝান্ডা যারা লাগায়, আমি এই মানুষগুলো পছন্দ করি না। হ্যাঁ, আমি এই ব্যাপারটাও পছন্দ করি না। আমি যদি বলি যে ছেলে আর মেয়ে একেবারে সমান অধিকার, ভাই তোমাকে যে সৃষ্টি করছে সে সেটা দিয়েই পাঠায় নাই, সমান অধিকার তুমি কোত্থেকে পাবা ভাই? কিন্তু সমান অধিকার ছেলেরা তো মেয়েদেরকে আসলে ডমিনেট করে। অ্যাকচুয়ালি ছেলে, আমি যাদেরকে যদি আমি বলি, সে ডমিনেট করবে না। আপনার বাপ আপনারে কোনোদিন ডমিনেট করবে না। না, তা তো করেই না, তা তো করে না। আমার বাবা আমার সব করে দেয়। হ্যাঁ, এভরিথিং। আমার বাবা এখন পর্যন্ত, আমি এখনো যখন মানে হাই হিল পরি, হয়তো লাগাতে পারছি না, আমাদের হিল গুলো তো হয় একটু, কি আর বলবো। আমার ভাতটা যে আমি টেবিলে বসে, আমার বাবা আমার প্লেট এনে দেয়, আমার পানি এনে দেয়, আমার ভাতটা জাস্ট মুখে তুলে খাওয়ানোটা বাকি। না, আমার বাবা এখন পর্যন্ত যদি হিল দেখা যায় যে অনেক সময় থাকে না যে হয়তো আমি পারছি না, সেটা লাগিয়ে দেয়। কোথায়, আমার বাবা তো আমাকে ডমিনেট করে না। ইনফ্যাক্ট আমার ভাই, সেও আমাকে ডমিনেট করে না। আমার বাপ ভাইয়ের জন্য বলছি না। সো এটা মানসিকতার ব্যাপার, এটা অ্যাকচুয়ালি মানসিকতার ব্যাপার। ডমিনেট মানুষ, আপনি কেন ডমিনেট করতে যাবেন? না মানে যে গ্রুপ নতুন নতুন শো হচ্ছে, যে কন্টেন্ট ক্রিয়েটররা একজনকে হচ্ছে হলো, এটা না আমার যতটুকু মনে হয় এটা পুরোটা স্ক্রিপ্টেড। এখন যে দুজনের দ্বন্দ্ব চলছে, এটা স্ক্রিপ্টেড হবার চান্সেস তো বেশি থাকে। আমি তাদের দ্বন্দ্ব সম্পর্কে জানি না, বাট ম্যাক্সিমাম শো গুলো স্ক্রিপ্টেড। যেমন শামস আপু কারিনাকে নিয়ে একটা স্ট্যাটাস দিছে যে লাইক মোটা মানুষ, আমি আগে জানতাম যে মোটা মানুষের মানে মোটা মানুষের ভালো হয়। ওকে, মোটা এই ওয়ার্ডটা তোমার কাছে মনে হয় না যে এটা বডি শেমিং? অফ কোর্স বডি শেমিং। যদি আমি যে জিনিসটা শুরুতেই বলেছি যে স্ট্যাটাস সম্পর্কে আমি অবগত না, বাট যদি অ্যাকচুয়ালি ইন্টেনশনালি এটা দিয়ে থাকে, সো এটা দেওয়া উচিত না, কারণ সে নিজেকে নিজে বানায়নি। হ্যাঁ, আপনাকে যে সৃষ্টিকর্তা বানিয়েছে তাকেও সে বানিয়েছে, তো তাকে তার কোয়ালিটি দিয়ে পাঠিয়েছে, আপনাকে আপনার কোয়ালিটি দিয়ে পাঠিয়েছে। সো এগুলো নিয়ে বলার দরকার নাই। আর সোশ্যাল মিডিয়াতে ভাই ঝগড়া করতে হবে কেন? আমি তো এটাই বুঝি না। সোশ্যাল মিডিয়া কি তোমার ঝগড়া করার জায়গা? তুমি পাবলিকলি ঝগড়া করতেছো ঢাক ঢোল পিটাইয়া, এটা ঝগড়া করার জায়গা? সো তোমাকে যদি কেউ এখন অনেক টাকা দেয়, লাইক 5 কোটি টাকার মতো দিয়ে বলে যে এই যে টাকা একদম তোমার টেবিলের উপর রাখা, রুমে চলো, কি করবা? অফ কোর্স না বলবো। আমি আমার এথিক্স বিক্রি করে তো আমি রুমে যেতে রাজি না, তাই না? আমার এথিক্স করে লাইক আইফোন ইউজ করছে, লাইক আচ্ছা আইফোন ইউজ করছে না, আমি রিয়েলমি নার্জো 50 17,500, সরি আইফোন ইউজ করছি না। বাট এরকম হয় না যে মেয়েরা লাইক অনেক লাক্সারিয়াস লাইফ, এন্ড সোসাইটি ওয়াজ এটাতে হ্যাপি যে মেয়েরা এরকম লাইফ লিড করতেছে। মেয়ে যদি নিজে আর্ন করে, একটা মেয়ে যদি আর্ন করে, যেমন আজকে আমি যতটুকু জানি আপনি 5টা প্রোগ্রাম করবেন, এই 5টা প্রোগ্রামে আপনি যদি আর্ন করে পোষায় যায় আপনার,
আপনি আইফোন কেন, আপনি R15 ইউজ করেন না, সমস্যা নেই তো, সমস্যা নেই তো। সেটাই। তোমার ল পড়তেছো, ল পড়া শেষ হলো, এটার এক্সপেরিয়েন্স কেমন? It was a wonderful experience. শেখার অনেক সুযোগ। মানে কি সেক্টরে কাজ করতে চাচ্ছো? ল তো শেষ, এটা তো আগে ইন্টার্নশিপ করতে হবে, দেন জোন হচ্ছে চিন্তা করা যাবে। তার মধ্যে বার কাউন্সিলের একটা পরীক্ষা দিতে হয় আমাদের সনদের জন্য, গভর্নমেন্ট পরীক্ষা। জজ কোর্টেই তো কাজ করবে, রাইট? হ্যাঁ, জজ কোর্টেই কাজ করব। তারপর 2 বছর পর হাইকোর্টের এক্সাম অ্যাটেন্ড করতে পারবো। সো ল নিয়ে যখন কথা আসলো, লাইক মানে যারা উকিল তাদেরকে নিয়ে কিন্তু অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে। হ্যাঁ, টাকা খেয়ে হলো তারা অনেক ধরনের কেস চেঞ্জ করে। এটা আমার সাথে আমারও এক্সপেরিয়েন্স। আমি একটু বলি আপু, এটা ওকালতি পেশাটা কি চাপায় জোর থাকতে হবে। ওকে। আপনি তখনই একটা কেসকে ঘোরাতে পারবেন যখন কেসটা ঘোরার স্কোপ থাকবে। ওকে। আপনার কেস ঘোরার স্কোপ নেই, আপনি কিভাবে ঘোরাবেন? এখন আপনি যে অ্যাডভোকেটের কাছে গিয়েছেন, সে হয়তো 5 বছরের এক্সপিরিয়েন্সড, অন্যজন গিয়েছে 25 বছরের এক্সপিরিয়েন্সড, তো দুইটা সেম হবে না। হ্যাঁ, দুইটা সেম কখনো হবে না। হ্যাঁ, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। অনেক অ্যাডভোকেট আছে, বাংলাদেশের এমন অ্যাডভোকেট আছে একটা কেসের জন্য 30 লক্ষ টাকা চার্জ করে। সে জানে, কারণ সে যে কোম্পানির হয়ে কেসটা লড়ছে সেটা 500 কোটি টাকার কোম্পানি। সে জানে 30 লাখ টাকার জন্য বেটা ময়লা ঝাড়া দিলেই 30 লক্ষ টাকা যেমন যায় ওরকম ওরে দিয়ে দিবে, ওর গায়েও বিধবে না। স্কুল কোনটা ছিল তোমার? ঠিক আছে, আমার স্কুল ছিল হচ্ছে হাজারীবাগ গার্লস স্কুল এন্ড কলেজ। এবং ও হাজারীবাগ, আমার গ্রামের বাড়ি হাজারীবাগ। আচ্ছা, না আমার তো ঢাকাতে হাজারীবাগ গার্লস স্কুল এন্ড কলেজ। হ্যাঁ, আমি হাজারীবাগের কথাই বলতেছি। ঢাকার হাজারীবাগ হচ্ছে আমার গ্রামের বাড়ি, ওইটাই আমার দাদা বাড়ি, আমার দাদার এলাকা এটা। আমাদেরও তো সেম। কোথায়? আমার হচ্ছে বিডিআর 1 নাম্বার গেট পড়েছে সেকশন। আচ্ছা, আমার হাজারীবাগ পার্ক। গ্রেট, একদম ক্লোজ। হ্যাঁ, সো হাজারীবাগ গার্লস স্কুলে পড়ে তারপর হচ্ছে তুমি কোথায়? আমি কলেজ হচ্ছে রায়হান কলেজ, আর ইউনিভার্সিটি হচ্ছে সোনারগাঁ ইউনিভার্সিটি। রায়হানসের অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক কন্ট্রোভার্সিতে ঘেরা রায়হানস। হ্যাঁ, রায়হানসে যদি আমি রায়হানসে ওয়ার্কআউট করি, সো আমি আসলে তখন রিলেট করতে পারিনি। তোমার সাথে আমার অফ ক্যামেরার কথা ছিল, মানে কন্ট্রোভার্সিটা কিরকম, বিকজ অনেক স্টুডেন্টরা আছে এটার সাথে ফেস করেছে। আমরা ফেস করেছি, আমরা অনেক ফেস করেছি। যেমন আমি যখন রায়হানে পড়তাম তখন আমাদের কি যেন বলে রেজিস্ট্রেশন ফি, যেটা এইচএসসি রেজিস্ট্রেশন ফি 2019 এর ব্যাচ, আমি যদি ভুল না করি 1600 সামথিং টাকা ছিল। হ্যাঁ, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যারা, আমাদের কাছ থেকে 21500 টাকা চার্জ করেছিল। মানে এটা অনেক স্কুলেই হয় হয়তো, এটা হয়, বাট গভর্নমেন্ট কর্তৃক এটা একেবারে নিষেধ ছিল, যেটা করা হয়েছে। এবং আমাদের বলেছিল যে অগ্রিম ফি সহকারে, মানে জুলাই মাস পর্যন্ত। এখন আসি মেইন কথায়, আমি যখন প্রিটেস্ট দিলাম, হ্যাঁ, আমার এপ্রিলের যেহেতু পরীক্ষা, তো আমি যখন এপ্রিলের 2 তারিখ থেকে, তো এপ্রিল না মার্চে পরীক্ষা হয়েছিল, তো আমি যখন টেস্ট দিলাম, প্রিটেস্ট দিলাম, তখন তো আমি সব ক্লিয়ার করেই দিয়েছি এইচএসসির জন্য। সো রেজিস্ট্রেশনের জন্য আমার কাছ থেকে 21500 নেওয়া হয়েছে। নট অনলি আমি, আমরা সবাই ওই সময় পেমেন্ট করেছিলাম এরকম। প্রোটেস্ট বা এরকম, কারণ স্কুলগুলোতে কিন্তু এই জিনিসগুলো হয়। স্কুলগুলোতে হচ্ছে প্রোটেস্ট করার ব্যাপার কি, ধরেন আমি বললাম এখানে আমরা 3 জন আছি, আমি আছি, আপনি আছেন, এবং ক্যামেরাতে ভাইয়া আছে। আমি একটা অনৈতিক কিছু দেখলাম, আমি বললাম রিধি আপু চলো একটু প্রোটেস্ট করি, এই বিষয় নিয়ে আমাদের কথা বলা উচিত। হ্যাঁ, তুমি বললা যে না না এগুলোতে আমি যাব না, এবং বাকি 10 জনও বলছে না না আমি যাব না। সো প্রোটেস্ট কিভাবে হবে? যে জিনিসটা তুমি আমাকে বললা যে তুমি যে এই জিনিসগুলো ফেস করেছো, এই ব্যাপারগুলো তো প্রোটেস্ট করনি কেন? প্রোটেস্ট করে লাভ নাই তো, মানে একটা তো সাক্ষী প্রমাণ কিছুটা তো দরকার না? তুমি একটা জায়গায় মুভ করছো, একটা বিষয় নিয়ে কথা বলবা, সেই কথা বলার জন্য তোমার ভয়েসটা যদি চেপেই ধরে, তুমি কথা কিভাবে বলবা? সো এটা পরে সলভ কিভাবে হলো, মানে পরে সলভ কিভাবে হলো জানি না, বাট এখন তো দেখি হচ্ছে আমাদের যিনি প্রিন্সিপাল ম্যাম, ওনার সাথে মেবি ওনার হাজবেন্ডের ঝামেলা চলছে, উনি এখন আর এইগুলা নিয়ে, হ্যাঁ এগুলো নিয়ে কি ঝামেলা আমি জানি না, বাট হ্যাঁ প্রতিষ্ঠানে ওনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমি যতটুকু জানি। ওকে, সো পার্সোনালি যদি কোনো ইস্যু থাকে, সেটা তো প্রতিষ্ঠানের সাথে প্রাতিষ্ঠানিক কোনো ইস্যু হবার কথা না, তাই না? তিনি এত বছর একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ছিলেন। এতগুলো স্টুডেন্টদের যে লাইক টাকাগুলো গেল, সো সেটার মধ্যে অনেকে মধ্যবিত্ত ছিল,
মধ্যবিত্ত থাকতে পারে, অনেকে থাকে খাক না খাক, তাদের ইন্টেনশনই থাকে যে বাচ্চাদের ভালোভাবে মানুষ করব। ২১,০০০ টাকা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট। কোভিড এর টাইম ছিল সময়, আমি যদি ভুল না হয়। হ্যাঁ, কোভিড এর টাইম ছিল। সো ওইটা অনেক স্কুলে কিন্তু এই জিনিসগুলো হয়। অনেকে আছে যে টিচার মেয়েদেরকে হচ্ছে করে। হ্যাঁ, অনেক জায়গায় এই জিনিসগুলো হয়, মানে বা এরকম এক্সপেরিয়েন্স না আমার এরকম স্কুল মানে আমার প্রতি আমি লাকিলি অনেক কিছুর সম্মুখীন হইনি। আমি যতটুকু হয়েছি সম্মুখীন, আমি বলবো যে এটা হচ্ছে 1/3। মানে একেবারেই, এর কারণ হচ্ছে আমি কলেজ পর্যন্ত আমার মায়ের আঁচলে ছিলাম। তো সেই জায়গা থেকে ওই পর্যন্ত আমার আসতে হয়নি। আমি স্কুল কলেজের কোচিং পর্যন্ত আমার মা আমাকে সঙ্গে নিয়ে যেত। সেই সুযোগেই যে জিনিসটা হয়েছে, আমি যেটা বললাম যে শুরুতে আমি অনেক জায়গা থেকে বাদ পড়ে গিয়েছি বিকজ আমি আমার মাকে নিয়ে যাই বলে। কিন্তু যারা আসলে কেউ নেই, অনেকেই আসে যে ভালো একটা কলেজে পড়তে চায়, সেক্ষেত্রে ঢাকায় আসে, একটা হোস্টেলে থাকে, তারা এই জিনিসগুলো অনেক ফেস করে। আমাদের ইউনিভার্সিটিতেও তো দেখি এই ব্যাপারগুলো। দোস্ত কি করব, জাস্ট চলে যায়, কম্প্রোমাইজ করতে বাধ্য, কিছু করার নেই, বাধ্য হয়ে যায়। আপনার যখন পেটে ক্ষুধা থাকবে তখন মানুষের কাছে অপশনটা আসলে থাকে না, তখন হয়ে যায় মানে ফ্লো। আমাদের যে প্রবলেমটা আমাদের সেটা হচ্ছে কি, যে একটু মানে যে গাছটা সোজা, সেই গাছটাকে আমরা প্রথমে কাটার চেষ্টা করি, সেই গাছটাতে আমাদের প্রথমে চোখ যায়। কারণ যেটা নুয়ে পড়েছে, ওর আপনার ডালপালা আস্তে আস্তে কেটে ওই ভারীর ওজনটা কমিয়ে তারপর কাটতে হবে। তো যেটা সোজা ওটাকে একটা কোপ দিলেই কেটে যায়। তো আমাদের বর্তমান দেশের সিচুয়েশনটা কিছুটা এরকম, বা আমাদের সোসাইটির সিচুয়েশনটা এরকম। মানে ভূমিকা কি ছিল? হ্যাঁ, আন্দোলনের সময় আন্দোলন করেছি। করছো? হ্যাঁ। কই গেছো? আমার তো কারণ বাজার ওখান থেকেই শুরুটা হয়েছিল। যখনই শুটিং এ যেতাম দেখতাম যে অফ, এটা একটা ব্যাপার। সো শুটিং শেষ করে দেখা গেছে যে চলে গেছো। তো কেন এই যে, না আমি একটা ব্যাপার বলি, আমি জানি না কি এটা কিভাবে নিবে। 9 দফা পর্যন্ত আমি একদম ওকে ছিলাম, বাট যখন 1 দফা বলেছে তখন আমি যাইনি। কেন? অনেস্টলি যাইনি। এর কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি হচ্ছে নোংরা রাজনীতি। হ্যাঁ, এবং এই নোংরা রাজনীতি করার জন্য যেই নোংরা মানসিকতা যদি আমি বলি, সেই নোংরা মানসিকতাটা ছিল আওয়ামী লীগের, এর জন্য যাইনি। আপনি দেখেন 5ই আগস্টের পর কি ঠিক হয়েছে আমাকে একটু বলেন। কিছুই ঠিক হয়নি অ্যাকচুয়ালি, মানে এখনো আগামীতেও ঠিক হবে বলে, যুদ্ধের পরে সবকিছু একটু এলোমেলো না, যুদ্ধের পরে এলোমেলো থাকে সেটা আলাদা একটা ব্যাপার, কিন্তু জোনই তো নেই ঠিক হবার। আপনার কি মনে হচ্ছে একটা দেশে 15 বছর রাজত্ব করে গেছে, সে খাইছে, আগামী 15 বছরের যারা আসলে খেতে পারেনি তারা খাবে না, এরকম কিছু না? না, পলিটিক্স মানেই তো খাওয়া, তাই না? তো সেই জায়গা থেকে আমরা এই ধরনের মন্তব্য কিভাবে করি? তবে আওয়ামী লীগ সরকারের সময় যে জিনিসটা ছিল, আমি অকপটে সবসময় বলি, অনেক কিছু গোছানো ছিল। সিরিয়াসলি গোছানো ছিল, অনেক কিছু গোছানো ছিল। আমরা উপর দিয়ে দেখি যে গোছানো, ভিতরে কিন্তু অনেক এলোমেলো ছিল। না, ভিতরে শোনেন, ভিতরে তো আমরাই ভালো না। আমরা যদি ঠিক থাকতাম তাহলে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট 15 বছর থাকতো গণতান্ত্রিক রাষ্ট্রে। ওইটা তো আসলে আমরা তো ঠিক না। আমরা যে আন্দোলনটা 15 বছর, না অফকোর্স কেন করা থাকবে না, আমরা 15 বছর পর যে আন্দোলনটা করেছি 17 বছরের মাথায় এসে, সেটা কি আমরা আরো 5 বছর আগে করতে পারতাম না? তাহলে তুমি খেয়াল করনি 2018 সালে, 18 সালে শোনেন, 18 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, 24 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, পরবর্তীতে সেটা রাজনৈতিক আন্দোলন হয়ে গেছে। এটা রাজনৈতিক আন্দোলন হয়ে গেছে। আর রইল বাংলাদেশের মেইন প্রবলেম, যেটা আমি বলি, যে দলই আসুক না কেন তাদের প্রথম এবং প্রধান কাজ থাকে বিচার বিভাগে হস্তক্ষেপ করা। এটা তো হবেই, পলিটিক্স মানে এটা না, পলিটিক্স মানে এটা না। আপনি ইন্ডিয়ায় যান, ইন্ডিয়ার বিচার বিভাগ হচ্ছে স্বচ্ছ। তারা একটা সুপ্রিম কোর্টে হচ্ছে রিচ করে তারা ব্যালট পেপারের মাধ্যমে করে, কি বলে, নির্বাচন দেয়, এবং একজন অ্যাডভোকেট সেটা করতে সক্ষম। বাংলাদেশে কারো বাপের গায়ে জোর কোন অ্যাডভোকেটের সেটা সক্ষম হবে? তুমি ভিডিওর পর কিন্তু গালি খাবা মানুষের কাছে। কোর্স আপনি, এটাই তো প্রবলেম। আমরা যেটা করি, আমরা বিরোধিতা যখন দেখি, আমরা বিরোধিতাটা নিতে পারি না। আমরা কি করি, কেউ আমার বিরোধিতা করলো, খাইছি ওরে আজকে, একদম দিব জায়গা মতো।
সবাই তো এটাই করছে। আওয়ামী লীগ এটা করেছে, পরবর্তীতে বিএনপি আসবে, করবে না, এটার কি গ্যারান্টি আছে? সো তোমার কাছে কি মনে হয় দেশ এখন ভালো নেই? না, দেশ কোথায় ভালো আছে? দেশে আপনার নিরাপত্তা নাই। একটা দেশে, এই দেশে আপনি কিভাবে ভালো থাকবেন? একটা দেশে প্রশাসন নাই, দেশে বিচারক নাই বর্তমানে, ওই দেশ ভালো থাকবে? ইনশাআল্লাহ হয়তো বা ঠিক হয়ে যাবে নতুন সরকার আসলে, নতুন ভাবে। এখন তো আসলে ইলেকশন হয়নি। হ্যাঁ, হতে পারে, বাট যে জিনিসটা কি, একটা রাষ্ট্র গুছানো থাকাটা খুব দরকার। হ্যাঁ, কিন্তু ফ্যাসিবাদী হলে প্রবলেম হবে না? মনে হয় না যে ফ্যাসিবাদী এত কিছু, বিডিআর হত্যা মামলা, অনেক লটস অফ থিং আওয়ামী লীগের এগেইনস্টে আছে। যখন আপনি খোঁচা দিবেন অনেক কিছু বের হবে, অনেক দলের অনেক কিছু বের হবে। আবার যখন তারা ক্ষমতায় আসবে তখন হচ্ছে আবার তাদেরকে নিয়ে কথা হবে। রিসেন্টলি কিছুদিন আগে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা সময় সবাই আওয়ামী লীগ করতো, এখন সবাই বিএনপি করে। আমাদের দেশের, আমাদের এটা সমস্যা, এটা আওয়ামী লীগের বা বিএনপির সমস্যা না। আমি আবারও বলছি, কোনো দলের সমস্যা না, সমস্যা আমাদের জনগণের। কিছু একটা বললে, ধরেন আওয়ামী লীগ একটা স্লোগান দিল, আমরা দাঁড়ালাম, হো করে চিল্লানটা দিব। বিএনপি কিছু একটা বললে হো করে চিল্লানটা দিব। কেন ভাই? তুমি ইনস্ট্যান্ট বলো না, তুমি একাই বলো, তুমি তোমার জায়গা থেকে বলো, দেখবে 10 জন বলবে। তুমি তোমার এথিক্সটা ঠিক রাখো। যে কিছুক্ষণ আগে হচ্ছে ব্রেক নেওয়ার আগে তুমি বলছিলে না যে তুমি আনকাটি এগুলো বলে দিলা। হ্যাঁ, আমি আনকাটি বললাম, প্রবলেম হবে আমার নিজের। না, আমার গালি খাবো অনেকগুলো, আমার নিজের ঠিক থাকা দরকার ভাই। আমি তো কাউরে কি বলবো, কাউকে অ্যাবিউজ করতেছি না। হ্যাঁ, কাউকে বলতেছি না আসো আমার সাথে, এরকমও বলতেছি না। আমি আমার মতামতটা জানালাম, আর এটা আমি জানাতেই পারি। আমি যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক, তাই না? আমরা যে জিনিসটা নিয়ে এত মাতামাতি করি, ডেমোক্রেসি, গণতন্ত্র চাই, তো আমি কথা বলবো না? আমি কথা বললে তুমি গালি কেন দিবা? অনেক নিরীহ স্টুডেন্ট, ছোট ছোট বাচ্চা স্টুডেন্টরা মারা গেছে। এটা হয়তো আমাদের দেশের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। আমরা সহ্য করেছি, এটা আমাদের ব্যর্থতা। আমার ছেলে থাকতে পারতো, তোমার ছেলে থাকতে পারতো, আমার ভাই থাকতে পারতো। কারো ভাই মরেছে, কারো ছেলে মরেছে, ভাই যার যায় সে বুঝে, অন্য কারো এটা গায়ে লাগবে না, অন্য কারো এটা গায়ে লাগবে না। বাট আমাদের প্রবলেম, আমি বলেছি এই জিনিসটা হয়তো অনেকে হচ্ছে ক্লিপ কেটে কেটে দিবে যে এই মহিলার তো হচ্ছে আওয়ামী লীগের কি যেন তেল মারতেছে। আপনারা দেখে মন্তব্য করবেন, এটাও একটা ব্যাপার। আমি শুরুতেও এটা বলেছি, এখনো এটা বলেছি যে আমাদের প্রবলেম হচ্ছে আমরা সবার সাথে তাল মিলাই। এতে করে যখন এখন যে অবস্থা দেশের, যে আমরা খেয়ে হারায় ফেলছি, আমরা কোনো অবস্থানে নাই কিন্তু।